ভ্যাট শুল্ক বৃদ্ধিতে মূল্যস্ফীতির আশঙ্কায় বিশেষজ্ঞরা, বাজারে প্রভাব পড়বে না বললেন অর্থ উপদেষ্টা। সাম্প্রদায়িক নয়, রাজনৈতিক কারণে নয় সনাতনের মৃত্যু, ২১-এর অনুসন্ধান। ৩ কেন্দ্রের সহায়তায় বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকতে দিচ্ছে বিএসএফ, অভিযোগ মমতার। বঙ্গবন্ধুর ভাস্কর্যের নামে ৪,০০০ কোটি টাকা অপচয়, খতিয়ে দেখছে দুদক। এবং সারা দেশে শীতের দাপট, চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রিতে। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাতের ২১ সংবাদ। এর সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়াও সংবাদ আরও থাকছে, রাজুকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ বেহাবে, নতুন আইন র্যাব সংশোধনের দাবি। এ যেন মরার উপর খাঁড়ার ঘা। উচ্চ মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ কষ্টে আছে, এমন বাস্তবতা সত্ত্বেও ৪৩ ধরনের পণ্য সেবায় ভ্যাট ও সম্পর্ক শুল্ক বাড়ানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষজ্ঞরা বলছেন, এই সময় সরকারের এমন পদক্ষেপ মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে, বাড়বে সার্বিক জীবনযাত্রার ব্যয়। রাজীব জামানের রিপোর্ট। উৎসবে মিষ্টিমুখ করবেন, দোকানে গিয়ে আপনার আনন্দ পাঞ্ছে হয়ে যেতে পারে। রেস্তোরাঁয় খেতে যাবেন, গুনতে হবে বাড়তি অর্থ। বেড়াতে গিয়েও পড়তে পারেন অস্বস্তিতে। উড়োজাহাজে সব ধরনের টিকিটে দিতে হবে বাড়তি আবগারি শুল্ক। ঘুরতে গিয়ে দেশের যে হোটেলে উঠবেন সেখানে আপনাকে ১৫% ভ্যাট দিতে হবে, এখন যা ৭.৫%। এসি কিংবা নন এসি যে কোনো রেস্তোরাঁর খাবার বিলের উপর ভ্যাট ৫% থেকে বেড়ে ১৫% হচ্ছে। খাবার খেয়ে হাত মুখ মুছতে যে টিস্যু পেপার ব্যবহার করবেন, দাম বাড়ছে সেটিরও। ভাবছেন ভালো মন্দ খেয়ে আয়েশ করে পান সুপারি খাবেন, এখানেও স্বস্তি পাবেন না। তামাক ও সুপারি আমদানিতে শুল্ক বাড়ছে। ব্র্যান্ডের পোশাক, বিস্কুট, আচারের উপরও ভ্যাট বাড়ছে। অন্যদিকে সিগারেট কিংবা মদ পানের অভ্যাস থাকলে পড়বেন বাড়তি ব্যয়ের চাপে। বাড়ছে সম্পূরক শুল্ক। অসুস্থ হলে বাড়বে চিকিৎসা ব্যয়ও। ঔষধের উপর ভ্যাট বাড়িয়ে করা হচ্ছে ৩%। বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে এমন উদ্যোগ মানুষের জীবনযাত্রা আরও কঠিন করে তুলতে পারে। ৪৩টা আইটেম শুল্ক আরোপ করা মানে হচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। সিগারেট বা এই ধরনের যে আইটেমগুলো আছে সেখানে শুল্ক বাড়ানোটা এখানে কোনো সমস্যা নেই। এদিকে ব্যবসায়ীদের ভ্যাটমুক্ত বার্ষিক টার্ন ওভারের সীমা কমিয়ে আনা হচ্ছে। এখন ৫০ লাখ টাকা পর্যন্ত টার্ন ওভার ভ্যাটমুক্ত হলেও তা কমিয়ে ৩০ লাখ টাকায় নেওয়া হচ্ছে। বিদ্যমান নিয়মে ৫০ লাখ টাকার উপরে টার্নওভারে ৪% ভ্যাট দিতে হয়। অন্তর্বর্তী সরকার এটিকে ১৫% উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বাস্তবায়নের পর্যায়ে ভেটিংয়ে যাচ্ছে বা যাবে, তারপরে এটা হয়তো অধ্যাদেশ আকারে হবে। ২০১২ সালে যেটা ভ্যাট আইন, সেটা যেহেতু বাস্তবায়ন সেভাবে হচ্ছে না, সেখানে একটা ফ্ল্যাট রেট থাকে। হ্যাঁ, আর যদি ফ্ল্যাট রেট না থাকে তাহলে কিন্তু ভোক্তা কিছুটা প্রতারিত হয়। প্রাপ্ত তথ্য বলছে, কর জিডিপি অনুপাত বাড়াতে IMF এর পরামর্শ রয়েছে। এমন পরিস্থিতিতে মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক অধ্যাদেশ ২০২৫-এর খসড়া উপদেষ্টা পরিষদ সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে নীতিগত অনুমোদন দিয়েছে। রাজীব জামান, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে ৪৩ পণ্য সেবায় যে কর আরোপ হচ্ছে তাতে জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে অর্থনীতি বিষয় এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলেন, অত্যাবশ্যকীয় পণ্য কর বাড়েনি, তাই নিম্নবিত্ত ও মধ্যবিত্তের উপর প্রভাব পড়বে না। এখানে আপনাকে ১৫% অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব এসে জিরো করে দিয়েছি। আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছে আমরা, অর্থাৎ সেটা দেখাবেন নজর দেয়। কারণ ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটারসগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। আমরা যে সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ 9 জন নিহত হওয়ার যে তালিকা দিয়েছে সেটাকে সাম্প্রদায়িক হত্যাকাণ্ড দাবি করা হয়েছে, তবে বাস্তবে একটি হত্যাও সাম্প্রদায়িক কারণে হয়নি। 4 থেকে 20 আগস্ট পর্যন্ত সংঘর্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে যারা আক্রান্ত হন তাদের তালিকা করে সংগঠনটি, যেখানে 2010টি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, যার অধিকাংশই হয়েছে রাজনৈতিক এবং ব্যক্তি স্বার্থের জোরে। আলী আহমেদের অনুসন্ধানে থাকছে বিস্তারিত। রংপুর সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন চন্দ্র রায় মহানগর আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। পরশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি। 4 আগস্ট হারাধনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি করে হত্যা করে কয়েকজন ছাত্র জনতাকে। জনতার প্রতিরোধে এক পর্যায়ে পালিয়ে যেতে চাইলে গণপিটুনিতে নিহত হন হারাধন ও ফত্তা সবুজ নামের একজন মুসলমান। এই হারাধন ছিল আমাদের রংপুরের অন্যতম একটি সন্ত্রাসী। 4 আগস্ট সকাল থেকেই হবিগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে তৎকালীন এমপি আবু জাহিরের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা উপর্যুপরি গুলি করে ছাত্র জনতার উপর। এক পর্যায়ে এমপির বাসা থেকে ছোড়া গুলিতে নিহত হন জেলা ছাত্রদল নেতা রিপন শীল। অভ্যুত্থানে শহীদের সরকারি তালিকায়ও আছে রিপন শীলের নাম, তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তালিকায় রিপন শীলকে সংখ্যালঘু হিসেবে হত্যার দাবি করা হয়েছে। বাগেরহাটের রাখালগাছি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মৃণাল কান্তিকে হত্যা করা হয় জমি নিয়ে বিরোধের জেরে। কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটা জায়গা জমি নিয়ে প্রবলেম। আমার স্বামী মার্ডার হয়ে গেলে আমরা 2 জন মেয়ে লোক ফেলে চলে যাবো, এরা খাতি পারবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তালিকায় থাকা 9 জনের 4 জন নিহত হন আন্দোলনের সময়। জমি নিয়ে বিরোধে একজন, পাওনা টাকার বিরোধে একজন, চাঁদা চাওয়ার জেরে একজন, মামলার সাক্ষ্য দেয় নির্যাতনের পর নিখোঁজ একজন, আরেকজনের নিহত হওয়ার কারণ এখনো অজানা। মামলার সাক্ষী আসছিল, কেউ কয় ডুব দিয়ে হাইরে আগে পারিছে। কিভাবে মেরেছে তা তো আমরা জানি না, আমরা দেখিনি। পরিষদ আরো 2001টি হামলা, লুট ও জ্বালাও পোড়াওকে সাম্প্রদায়িক সহিংসতা বলছে। এ নিয়ে দেশ বিদেশে চলে অপপ্রচারও। সারা বাংলাদেশে যে চিত্র, এটি কোনোভাবেই কল্পনা করা যাচ্ছে না। হিন্দু ও বৌদ্ধরা শুধু প্রতারণা ও অমানবিক অত্যাচারের শিকার হয়েছেন। সারা দেশে 20টি জেলায় 3 শতাধিক ঘটনা অনুসন্ধান করে 21 টেলিভিশন। এসবের মধ্যে 2 শতাধিক ঘটনার সত্যতা আছে। আক্রান্তদের অধিকাংশ আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত, আবার সুযোগ সন্ধানীরা স্বার্থ হাসিলে জড়ায় অপরাধে। আমি নৌকা মার্কা ভোট দেই, আওয়ামী লীগ সাপোর্ট করি, এজন্য আমাদের বাড়ি ভাঙচুর করছে। তারা কোনো স্বার্থান্বেষী মহল, সুযোগের সন্ধানে এই অপকর্মগুলো করেছে। তালিকা ছাড়াও আন্দোলন এবং পরবর্তীতে আক্রান্ত হয় সব ধর্মবর্ণের মানুষই। তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে যারা আক্রান্ত হয় তাদের বিষয়টি সাম্প্রদায়িক রং দিল কারা? এই হিন্দু এবং মুসলিমের দ্বন্দ্ব সংঘাতের মূল কেন্দ্র হলো রাজনীতি, এবং শেখ হাসিনাও এই কাজটা করেছে। যখনই দেখেছে যে বিদেশ থেকে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে একটু প্রশ্ন তুলছে, তখনই একটা হিন্দু গ্রাম জ্বালিয়ে দিয়ে বলছে যে দেশে সাম্প্রদায়িক জঙ্গিবাদ মৌলবাদ বেড়ে যাচ্ছে। হিন্দু মুসলিম একটা দাঙ্গা কিভাবে তৈরি করা যায়, সে তৈরি করার জন্য অনেকগুলা কৌশল তারা করছে, কিন্তু সব কৌশলই তারা ব্যর্থ হয়েছে। এটা অবশ্য অনেক সময় অনেক ব্যাপক প্রচার হয়েছে, হইতে পারে সেখানে একটু অপপ্রচার বা একটু অতিরঞ্জিত হয়েছে, সেটা আমি অস্বীকার করে না। আর যারা এই তালিকা করেছেন তারা কি বলছেন? একটি বিশেষ সময়ের ঘটনাকে এটি অবশ্যই একটি সাম্প্রদায়িক ঘটনা বলেই আমরা মনে করি। বলতে চাই না যে এটা সাম্প্রদায়িক ঘটনা, আরো অনেক। প্রতিটি ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক, তবে কারো অপতথ্যে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান সচেতন মহল। আলী আহমেদ, 21 টেলিভিশন। পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করতে কেন্দ্রের সহায়তায় বিএসএফ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকতে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের নবান্নে প্রশাসনিক সভায় তিনি বলেন, ইসলামপুর, সিতাই, চোপড়া সহ বেশ কয়েকটি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা। বিএসএফের এই কার্যক্রমের পেছনে কেন্দ্র সরকারের হাত রয়েছে বলে জানান। অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে দায়ী করার ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেন মমতা। এ সময় তিনি রাজ্য পুলিশকে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করার নির্দেশ দেন। তার সরকার সীমান্তের দুপাশে শান্তি চায় উল্লেখ করে এ ব্যাপারে মোদী সরকারকে চিঠি দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
সারা দেশে 10,000-এর বেশি বঙ্গবন্ধুর মুরাল ও ভাস্কর্য স্থাপনের নামে প্রায় 4,000 কোটি টাকা অপচয়ের নেপথ্যে কারা তা খতিয়ে দেখছে দুদক। একই সাথে মুজিব কিল্লা নির্মাণ ও উন্নয়নে অর্থ তছরূপেরও অনুসন্ধান করবে সংস্থাটি। এদিকে সাংবাদিক মুন্নী শাহ ও তার স্বামী কবির হোসেন তাপসের ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশে 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে এতে খরচ হয় প্রায় 4,000 কোটি টাকা। বিপুল পরিমাণ এই অর্থের অপচয়ের পেছনে কারা জড়িত বা কিভাবে ব্যয় করা হয়েছে তা খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুদক। কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একইভাবে মুজিব কিল্লা নির্মাণ ও উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা তছরূপের খোঁজ করবে সংস্থাটি। দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ সংস্কার উন্নয়ন প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদার অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরূপ, অতিরিক্ত বিল দেয়া সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ব্যাংকে 134 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। মুন্নী সাহা সাংবাদিক ও তার স্বামী কবির হোসেন তাপস স্বত্বাধিকারী MS প্রমোশনাল ঢাকার বিরুদ্ধে নিজ ব্যাংক হিসাবে 134 কোটি টাকা অস্বাভাবিক লেনদেন সহ গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন বেশ কয়েকটি মামলাও করেছে দুদক। চুয়াডাঙ্গা 1 আসনের সাবেক MP সোলাইমান হক জোয়াদ্দার সেলুন ও তার স্ত্রী আক্তারি জোয়াদ্দারের বিরুদ্ধেও অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। সাবেক সংসদ সদস্য চুয়াডাঙ্গা 1 7,55 লক্ষ টাকা গাতোয়ায় বহির্ভূত সম্পদ বুক দখলে রেখে এবং 15,71 লক্ষ টাকারও বেশি হস্তান্তর করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় আরও একটি মামলা হয়েছে। মাসুদ বিশ্বাস সাবেক প্রধান কর্মকর্তা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইউনিট 1,87,72,622 টাকা সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অপরাধে মামলা হয়েছে। কামরুন নাহার স্বামী জনাব মাসুদ বিশ্বাসের গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্যাদি পাওয়া যাওয়ায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি প্রকল্পের টাকা লোপাটের মামলায় জড়িয়েছেন ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র। 91,94,94,645 টাকা আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে আরও একটি মামলা হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি, আর তাই মানুষের ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সমাজসেবা দিবসে ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বলেন, শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত। আকবর হোসেন সুমনের রিপোর্ট। জাতীয় সমাজসেবা দিবসে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবীন প্রবীণদের সমন্বয়ে এই ওয়াকাথনে যোগ দিয়ে দিবসটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা ও ব্যক্তি সত্তা জাগ্রত করার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। আমাদের যে শক্তি আছে, ব্যক্তির যে শক্তি আছে, সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্যি, মোটেই তুলনা করা যায় না। আমাদের শক্তি, ব্যক্তির শক্তি, এটা প্রচণ্ড শক্তি। একবার শুধু তাকে উন্মোচন করা, জাগিয়ে তোলা, সে জাগিয়ে তোলার দায়িত্ব নিয়ে আজকে সমাজসেবা দিবস। আমরা যেন এটা করতে পারি। সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব বলেও মনে করেন অন্তর্বর্তী সরকার প্রধান। পরের স্বার্থে ব্যবসা, যেটাকে আমরা সামাজিক ব্যবসা বলি, সে ব্যবসাতে উৎসাহিত হয় এবং এখন হচ্ছে। মানুষ আস্তে আস্তে এটা বুঝছে, বিশেষ করে তরুণদের মধ্যে এটা আছে যে হ্যাঁ, আমি যখন ব্যবসা করব, নিজের স্বার্থে ব্যবসা করব এবং অন্যের স্বার্থে, পরের স্বার্থেও ব্যবসা করব, যেটাতে আমি যা যা দেখি হচ্ছে না, স্বাস্থ্য খাতে ঘাটতি আছে, স্বাস্থ্যের সেবা করি, শিক্ষা খাতে ঘাটতি আছে, শিক্ষা খাতে সেবা করি, সামাজিক ব্যবসা করে। সমাজ সেবা প্রতিটি নাগরিকের দায়িত্ব বলে স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। মন্ত্রণালয়ের কাজ হলো আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনার সরকারের সময় বিদ্যুৎ খাতে ভয়াবহ দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন,
বিএনপি দল ক্ষমতায় গেলে আওয়ামী লীগ আমলে হওয়া বিদ্যুৎ জ্বালানি খাতের সব চুক্তি পুনর্বিবেচনা করবে। রাজনৈতিক তর্ক বিতর্কের কারণে আওয়ামী লীগ এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তৌহিদুর রহমানের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিদ্যুৎ খাতে আওয়ামী লীগের সীমাহীন দুর্নীতি নিয়ে সংবাদ সম্মেলন। এতে দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, 2009 সাল থেকে কৃত্রিম বিদ্যুতের সংকট সৃষ্টি করে আওয়ামী লীগ জনমনে ভীতি সৃষ্টি করেছিল, যেন তাদের দুর্নীতি প্রকাশ না পায়। 20 টাকা চলে যায়, 80 টাকা থাকে বিদ্যুতে। এইভাবে আপনাদের পকেট কেটে নিয়ে যাচ্ছে ম্যাজিক দেখাতে চেয়ে। তিনি বলেন, ক্যাপাসিটি চার্জের নামে জনগণের পকেট থেকে হাসিনা সরকার বিপুল পরিমাণের অর্থ নিয়ে গেছে। 15 বছরের মোট খরচ হলো 2,830 কোটি ডলার। ক্যাপাসিটি চার্জে লুটপাট হয়েছে প্রায় 1 লক্ষ কোটি টাকা। মনে করি যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হলো জনগণের কাছে এই কন্ট্রাক্টগুলো উন্মুক্ত করে দেওয়া। আওয়ামী লীগের সব চুক্তি বিএনপি গভীরভাবে দেখবে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা একটা ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। কুইক রেন্টালের নামে শেখ হাসিনা সরকার জনগণের টাকা লুটে নিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। 2027 সালের পর থেকে এই দেশে একটা ভয়াবহ ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস হবে এবং তার মূল কারণ হবে বিদ্যুৎ। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে শীতের দাপট। ঘন কুয়াশার পাশাপাশি কমেছে তাপমাত্রা। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। আবহাওয়া অফিস বলছে মাসে পারদ নামতে পারে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বয়ে যেতে পারে কয়েক দফা শৈত্যপ্রবাহ। মাহতাব মিনহাজ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই ছিল কুয়াশার দাপট। এর সঙ্গে উত্তরের বাতাস বাড়িয়ে দেয় শীতের তীব্রতা। ঘন কুয়াশায় পুরো দিনে দেখা মেলেনি সূর্যের। শীতে অনেকটাই জবুথবু জনজীবন। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা অনেকের। শীতে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। আজকে দিনটা এমনি খুব ঠান্ডা, যে কারণে আমরা আগুন ধরাইছি। 2 দিন ধরে শীতে অনেক বাইরে নিয়ে যান শীতে, আর বেচা কিনাও কম। ওখানে মানুষ নাই, বেচা কিনা কম, টাকা পয়সা এখন চলতে কষ্ট হয়। আজকে কুয়াশা বেশি, রোদে দেখা পাচ্ছি না, তো অন্যদিনের তুলনায় বেশিই লাগতেছে। রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। বেশিরভাগই হচ্ছে নিউমোনিয়া এবং হচ্ছে ডায়রিয়া। এর কারণ হচ্ছে আমাদের যে আবহাওয়া এবং ঢাকা শহর বা বাংলাদেশের যে মানে একটু দূষিত আবহাওয়া বলা যায়, যে ধুলোবালির সংখ্যাটা বেশি। এর জন্য বাচ্চারা সাধারণত নিউমোনিয়া এবং ঠান্ডা কাশি রোগে আক্রান্ত হয়। ঠান্ডাজনিত রোগ থেকে রক্ষা পেতে চিকিৎসকরা দিচ্ছেন নানা পরামর্শ। বাচ্চাদের যতটা সম্ভব যেন বাচ্চাদের ঠান্ডা কম লাগে, এবং একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে বাইরে বের হওয়ার সময় যেন তারা হচ্ছে মাস্ক ব্যবহার করে। আর ডায়রিয়ার জন্য যেটা বলবো, বাচ্চাদেরকে অবশ্যই ফুটানো পানি বা বিশুদ্ধ পানি এবং হচ্ছে তাদেরকে বাইরের খাবার অ্যাভয়েড করা। আবহাওয়া অফিস বলছে ঘন কুয়াশা থাকবে 2 থেকে 3 দিন, আর চলতি মাসেই বয়ে যেতে পারে কয়েক দফা শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ওইভাবে কমবে না, এটা কমতে 2 থেকে 3 দিন লাগবে। 6-7 তারিখে যাওয়ার পরে রাতে তাপমাত্রা অনেকটা কমা শুরু হবে। হয়তো কোনো জায়গায় তাপমাত্রা আপনার 5, 6, 7 ডিগ্রি নেমে যাবে প্রথম দিকে। সেক্ষেত্রে আমরা যেটা বলি 10 থেকে 8 হচ্ছে মৃদু এবং 8 থেকে 6 হচ্ছে মাঝারি কোল্ড ওয়েভ। সেক্ষেত্রে সেটা চলে আসবে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। আবাসন খাতে রাজুকের অসহযোগিতার অভিযোগ তুলেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রিহ্যাব। এক মতবিনিময় সভায় অভিযোগ করেন রিহ্যাবের নেতারা। রিহ্যাবের সভাপতি ও সদস্য ছাড়াও সভায় সেমিনার স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাজনোভা মাহবুব সালাম, যিনি একই সঙ্গে রিয়েল এস্টেট কোম্পানি তেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা রিহ্যাব সদস্যদের মতবিনিময় সভা আয়োজন করা হয় রাজধানীর 5 তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে।
সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। আবাসন খাতের নানান বিষয় নিয়ে আলোচনা করেন সদস্যরা। রাজুকের অসহযোগিতার অভিযোগ তুলে ভবন নির্মাণের নতুন আইন ড্যাব সংশোধনের দাবি জানান তারা। ড্যাব সংশোধনের জন্য, এই বিধিমালা সংশোধনের জন্য তাদের পাশে আছি। যে কেউ ইচ্ছা করলে যে আমাদেরকে নিয়ন্ত্রণ করবে বা ডাইরেক্টিভস দেবে বা আমাদের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু করবে, সেটা করতে দেওয়া যাবে না। রিয়েল এস্টেট সেক্টরকে স্ট্রং করতে হলে আমাদের সকলের একসাথে কাজ করতে হবে। একসাথে কাজ না করলে আমরা আসলে আগাতে পারবো না এই সেক্টরটা নিয়ে। সো আমরা রাজুক হোক সব কিছু মিলিয়ে আমাদের রিহ্যাব, আমাদের গার্ডিয়ান রিয়েল এস্টেটের, সো তাদেরকে আমরা সহযোগিতা করব, এই কমিটিকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে সভায় কথা বলেন রিহ্যাবের সিনিয়র সহসভাপতি সহ অনেকে। সরকারের প্রত্যেকটা জায়গায় আমরা এই ড্যাবের জন্য গেছি এবং চেষ্টা করেছি। সর্বশেষ আপনারা জানেন মেলাতে রাজুকের চেয়ারম্যান একটা ডিক্লেয়ার দিয়েছে যে আগামী 15 দিনের মধ্যে উনি এটা মন্ত্রণালয়ে পাঠাবেন। আমরা ড্যাবটাকে কারেকশন চাচ্ছি। ঢাকা শহরে বিশেষ করে একটু ড্যাব নিয়ে বিল্ডিং হাইটের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে। জমির স্বল্পতা রয়েছে এই দেশে, মানুষ অনেক বেশি, আবাসনের সংকট অনেক বেশি। যদি আমরা ভার্টিক্যালি উপরের দিকে যেতে না পারি তাহলে হবে কি আমরা সবার জন্য আবাসনটা করতে পারবো না। এছাড়া সেমিনার স্ট্যান্ডিং কমিটি হিসেবে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনুভা মাহবুব সালাম। রিয়েল এস্টেট কোম্পানি টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। তার এই রিয়েল এস্টেট কোম্পানি বাংলাদেশের সেরা এবং সফল রিয়েল এস্টেট কোম্পানিগুলোর একটি। বাংলাদেশের আবাসন খাত নিয়ে তাসনুভা মাহবুব সালাম বলেন, রিয়েল এস্টেট সেক্টরের উন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আবাসন খাতে আসলে আমাদের বিগত বছরগুলোতে আমরা অনেক ডিফিকাল্টিস ফেস করেছি, সেটা হোক রাজুক নিয়ে। তো এগুলো ইনশাল্লাহ আমরা যাতে সলভ করতে পারি, বিকজ এই জিনিসগুলো সলভ না করলে আমরা সামনে আগাতে পারবো না রিয়েল এস্টেট সেক্টরটা। সো রাজুকের সাথে অনেকবার বসা হয়েছে এবং সামনে এই ড্যাপ নিয়ে আমাদের বিশেষ কাজ আছে এবং যেটা জমি একত্রীকরণ হতে পারে, সব কিছু মিলে উই আর ট্রাইং টু সলভ দিস ম্যাটার্স অ্যান্ড সামনে আরও ভালোভাবে যাতে কাজ করতে পারি, সবাই মিলে কাজ করবে। লন্ডনে আইন বিষয়ে পড়াশোনা করে বর্তমানে দেশে ব্যবসার পাশাপাশি আইন পেশাতেও যুক্ত রয়েছেন। একই সঙ্গে দ্য ল স্কয়ার নামে একটি ল ফার্মে ব্যারিস্টার সাইদুল হক দিনারের সাথে কাজ করছেন তিনি। এছাড়াও গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন তাসনুভা মাহবুব সালাম। নাহিদ সিরাজি নিম্মি, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাত 1:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে সাক্ষাৎ করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান গণমাধ্যমকে জানান, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছিলেন সেনাপ্রধান। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী বেগম শাহনাজ কামালিকা রহমান। তারা সেখানে প্রায় 40 মিনিট অবস্থান করেন। সেনাপ্রধান বেগম খালেদা জিয়ার বাসভবনে পৌঁছালে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলিল্লাহি আকবর তাকে স্বাগত জানান। এ সময় বিএনপি চেয়ারপারসন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেজন্য দোয়া করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। উন্নত চিকিৎসা ও হাসপাতালে ভালো মানের খাবারের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অভ্যুত্থানে আহতরা। এ সময় তারা হাসপাতালটির পরিচালক সেনাবাহিনী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউর রহমান পদত্যাগের দাবি করেন। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। আমাকে ওই জায়গাতে বাইরে দিতে না, আটকাই রাখে। আমরা যদি কিছু কইতে চাই আমাকেও আনসার দিয়ে মারে। আমরা ওই জায়গায় আইছি, আর পর আনসার পুলিশ দিয়ে আমাকে ওই জায়গায় পিটাইছে। আমাদের যদি এখন ট্রিটমেন্ট না করেন তাহলে আমাদের আর পরে ট্রিটমেন্ট করে কি হবে? 5 মাসের ভিতরে কোন ট্রিটমেন্টটা ভালো হয়েছে? আমাদের খাবার ভালো না, আমাদের এখানে পরিচালকের ব্যবহার ভালো না। বিভিন্ন খাবার নিয়ে গেছি কিন্তু তারা আমাদেরকে মাইর দিছে। আমাদের বিচারের বদলে তারা আমাদেরকে উল্টে গায়ে হাত দিছে। সঠিক চিকিৎসা সেবা না পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যা 6:45টায় হাসপাতালের সামনে শাহবাগ থেকে ফার্মগেটমুখী সড়ক অবরোধ করেন শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন গণ অভ্যুত্থানের আহতরা। এতে সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন তারা। গণ অভ্যুত্থানে আহতদের দাবি, তারা দীর্ঘদিন হাসপাতালে ভর্তি হয়ে থাকলেও উন্নত চিকিৎসা পাচ্ছেন না। প্রতিদিন তাদের একই ধরনের নিম্নমানের খাবার পরিবেশন করা হয়। এতে চিকিৎসা নিতে এসে কষ্টে থাকতে হচ্ছে তাদের। এসব নিয়ে হাসপাতাল পরিচালকের সঙ্গে দেখা করতে গেলেও তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। আমাকে সকালে ডাক্তারে ওষুধ লিখে দিছে, রাতের 8টা বাজে এখন আমার ওষুধ পাই নাই। আমি যাই বলছি তুমি রিলিজ নিয়ে চলে যাও। কি কষ্ট নিয়ে থাকতেছি, হিপ জয়েন্টে বুলেট,
বোঝে উনি ওটা কত কষ্ট করে রাত্রে ওষুধকালে গায়ে জ্বর আসে, চোখ থেকে ব্লাড বেরোয় আসে। এখনো হাত ব্যান্ডেজ করা আমাদের পাগল বলছে, আমাদের গায়ে হাত দিয়েছে কেন ভাই? আমগরে পাগল কেন বললো? আনসার নিয়ে আসে আমাদের গায়ে হাত দিল। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র সার্জিস আলম ঘটনাস্থলে যান এবং আন্দোলনকারীদেরকে বুঝিয়ে হাসপাতালের ভেতরে নেন। তিনি আহতদেরকে বলেন, তারা পরিচালকের বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছে সেগুলো সত্য হলে অবশ্যই পরিচালকের পদত্যাগ করতে হবে। এ সময় আহতদের উন্নত চিকিৎসারও আশ্বাস দেন সার্জিস আলম। ডিরেক্টর যা করছে তার প্রত্যেকটা জিনিসের বিচার হবে, এটার জন্য সে যদি পদত্যাগ ডিজার্ভ করে তার পদত্যাগই হবে। আমার আহত ভাইদের সাথে যার মানে ওইটুকু যৌক্তিক যেটুকু তাদের মানে দাবি চাওয়া, যেটুকু তারা ডিজার্ভ করে, ওইটুকু যারা করে না আমরা তাদের সঙ্গ দিব না। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশ নীরব এলাকা ঘোষণার 3 মাস পার হলেও কমেনি শব্দ দূষণ। উল্টোর দূষণ বেড়েছে 1%। বায়ুমণ্ডলের দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের গবেষণায় এমন চিত্র উঠে আসে। বিশেষজ্ঞরা বলছেন, আইনি সীমাবদ্ধতা ও জনসচেতনতার অভাবে শব্দ দূষণ কমানো যাচ্ছে না। উপখন্দরের ক্যামেরায় শিউলি শবনমের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশের 3 কিলোমিটার নামে মাত্র নীরব এলাকা, যেখানে গড় শব্দদূষণের মাত্রা 90 ডেসিবেল, যা আদর্শ মানমাত্রার দ্বিগুণের বেশি। কেউ জেনে কেউ না জেনেই প্রতি মুহূর্তে করে যাচ্ছে এমন শব্দ সন্ত্রাস। মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে মনে থাকে না। হরেন দেওয়া যায় না, আমার ভুল হয়ে গেছে। সামনে গাড়ি থাকে, না হলে তো শোনে না, গাড়িতে আগে নেয় না, সেজন্য হরেন দিতে হয়। গবেষণায় দেখা যায়, বিমানবন্দরে ঢোকার পথে গড় শব্দমাত্রা 89.68 ডেসিবেল, যা আগের চেয়ে 0.54% বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার প্রতিটি নীরব এলাকায় গ্রহণযোগ্য মাত্রার বেশি শব্দদূষণ। শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের কাছে শব্দ পরিমাপক আধুনিক যন্ত্র না থাকা, নীরব এলাকায় যথাযথ সিগন্যাল ও রোড ম্যাপিংয়ের অভাবকে দায়ী করছেন তারা। দূষণকারীদের সরাসরি ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে পুলিশ জরিমানা করতে পারেন না। আর যাত্রী এবং চালকরা ওই এলাকাটি যে নীরব এলাকা সেটি কোনো ভালোভাবে তারা বুঝতে পারছে না। অর্থাৎ রাস্তাতে যদি একটা কালার করে দেওয়া যেত, সাদা বা গ্রিন, এবং দৃষ্টি আকর্ষণ করার মতো যদি কিছু করা যেত ড্রাইভারদের, তাহলে এটি কার্যকর করা যেত। সহ্য ক্ষমতা 45 থেকে 50 ডেসিবেল, কিন্তু এখানে অনেক জায়গায় আমরা দেখছি যে 110-20 চলে যায়, যেটা আমরা মনে করি যে এরকমভাবে চলতে থাকলে বধির জাতিতে আমরা পরিণত হব। সাধারণ মানুষকে সম্পৃক্ত ও সচেতন করে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করা না গেলে অবস্থার পরিবর্তন হবে না বলে মনে করছেন পরিবেশবাদীরা। হঠাৎ করে আমি নীরব এলাকা ঘোষণা করলাম, সেটাকে যদি আমরা কাজ না করি তাহলে রেজাল্টটা ওরকমভাবে আমরা পাই। এটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকা, এবং শব্দ দূষণের যে হয়তো কখনো 500 টাকা বা 200 টাকা জরিমানা, সেরকম কোনো বিধি কিন্তু এখনো তৈরি হয়নি। জনগণের সচেতনতা, এটাকে প্রচার করা, বিশেষ করে ড্রাইভারদেরকে সচেতনতার মধ্যে আনা, তাদেরকে জানানো নীরব এলাকার বিষয়ে, এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করে, এটি একটি হোলিস্টিক অ্যাপ্রোচ। হাইড্রোলিক হর্ন আমদানি এবং স্থানীয় পর্যায়ে উৎপাদন বন্ধ করার উপর জোর দিচ্ছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, আমাদের শব্দদূষণ বিধিমালায় শাস্তির কোনো বিধান নেই। এমন প্রেক্ষিতে তাৎক্ষণিক মামলার ক্ষমতা পুলিশকে দেওয়া গেলে এবং জরিমানার বিধান রেখে আইন সংস্কার করা গেলে শব্দদূষণ কাঙ্ক্ষিত মাত্রায় কমিয়ে আনা সম্ভব। বিমানবন্দর এলাকা থেকে শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। চলতি শিক্ষাবর্ষ থেকেই পোষ্য কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। রাতে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে ঘোষণা দেন তিনি। এরপর রাত 10টার দিকে ছাত্ররা গেট খুলে দিলে অবরুদ্ধ কর্মকর্তা কর্মচারীরা ছাড়া পান। এর আগে সকালে পোষ্য কোটা বাতিলের দাবিতে প্রশাসন ভবনে তালা দিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এতে 2জন উপাচার্য সহ অর্ধশত কর্মকর্তা কর্মচারী অবরুদ্ধ হয়ে পড়েন। সন্ধ্যা 6:30টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের প্রতিনিধি দল কথা বলতে চাইলে তা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। পরে উপাচার্য সালেহ হাসান নকিবের প্রস্তাবে আলোচনায় বসে তারা।
সুপ্রিম কোর্টের ১১ আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষ নিলেও চট্টগ্রামের জাতীয় পতাকা অবমাননার মামলায় জামিন হয়নি তার। রাষ্ট্রপক্ষ জানায় আদালতে মামলাটি তদন্তাধীন। তাছাড়া চিন্ময়ের উস্কানিমূলক বক্তব্যের কারণেই আদালত চত্বরে সংঘর্ষ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্যে ডেস্ক রিপোর্ট। সকাল 10:15টায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিতে অংশ নিতে আদালতে আসেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে সুপ্রিম কোর্টের 11 আইনজীবীর দল। বেলা 11:30টায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে শুনানি শুরু হয়। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। অত্যন্ত শান্তিপূর্ণভাবে আসামিপক্ষে প্রায় 20-22 মিনিট তারা বক্তব্য দিয়েছেন, তাদের জামিনের সপক্ষে যুক্তি তুলে ধরেছেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষের পিপি মফিজুল হক মিয়া সাহেব তিনিও বলেছেন যে এটি একটি রাষ্ট্রদ্রোহী মামলা, যাবজ্জীবন সাজা এই মামলায়। এই মামলা বর্তমানে তদন্তাধীন আছে। এই মামলা জামিন পাওয়াটা ওনার উচিত হবে না, হকদার হবেন না। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে তাকে যার জামিনে আবেদন নামঞ্জুর করেছেন। আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান চিন্ময় দাসের আইনজীবী। বিজ্ঞ আদালতে শুনানি হয়েছে, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের এটা নামঞ্জুর করেছেন। নামঞ্জুর করে আমাদের পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী আমরা উচ্চ আদালতে এটা উপস্থাপন জামিন পিটিশনটা। শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়নি। তবে শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে আদালত চত্বর ছিল নিরাপত্তার চাদরে মোড়া। সে সময় চিন্ময়ের ফাঁসির দাবিতে আইনজীবীরা স্লোগান দেন। 31 অক্টোবর রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 আইনজীবীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়। 26 নভেম্বর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আসন্ন রমজানে বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী থাকবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দিনাজপুরে টিসিবি ডিলারদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, তথ্যপত্র এবং সরেজমিন তদন্তের মাধ্যমে প্রাথমিকভাবে টিসিবি কার্ডধারী 1 কোটি থেকে 57 লাখে নামিয়ে আনা হয়েছে। এই 57 লাখের সাথে আরও 6 লাখ মানুষ যুক্ত হয়েছে। উপদেষ্টা বলেন, এটা একটা কার্যকরী পদ্ধতি। এই পদ্ধতিতে সংস্কার করে যারা সুবিধাভোগী তাদের কাছে পৌঁছাতে হবে। এবার আভিভা ফিনান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। গ্রাহকদের রিটেইল ব্যাংকিং সেবা দিতে আল আরাফা ইসলামী ব্যাংকে চট্টগ্রামের জামাল খান শাখায় চালু হলো রিটেইল বিজনেস হাব। এতে রিটেইল গ্রাহকরা হোম, সেমি পাকা কার, পার্সোনাল বিনিয়োগ সহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা পাবেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বিজনেস হাবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আজম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ, শোয়েব ইসলাম চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ ও রফিকুল ইসলাম সহ শাখা ব্যবস্থাপকরা। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে নতুন মডেলের ডুয়াল ব্র্যান্ড রাউটার উদ্বোধন করলেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এমদাদ উল বারী। 1 জানুয়ারি ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শনের সময় নতুন মডেলের ওই রাউটারটির উদ্বোধন করেন তিনি। অতিথিরা প্রথমে ওয়ালটনের বিশাল কর্মযজ্ঞের উপর নির্মিত ভিডিও ডকুমেন্টারি উপভোগ করেন। পরে তারা ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিটিআরসির কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল আহমেদ এবং মাহমুদ হোসেন, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল, ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল হক, ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান SM রেজাউল আলম। শেষ করছি রাতের 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভ্যাট শুল্ক বৃদ্ধিতে মূল্যস্ফীতির আশঙ্কায় বিশেষজ্ঞরা বাজারে প্রভাব পড়বে না বললেন অর্থ উপদেষ্টা। সাম্প্রদায়িক নয়, রাজনৈতিক কারণে নয় সনাতনের মৃত্যু, 21-এর অনুসন্ধান।
কেন্দ্রীয় সহায়তায় বাংলাদেশ অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকতে দিচ্ছে বিএসএফ, অভিযোগ মমতার। বঙ্গবন্ধুর ভাস্কর্যের নামে 4,000 কোটি টাকা অপচয়, খতিয়ে দেখছে দুদক। সারা দেশে শীতের দাপট, চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে 6 ডিগ্রিতে। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24online। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।